হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি এনটিপিসি স্পেশাল ক্লাস লাইভ হাই লেভেল মক টেস্ট নাম্বার হচ্ছে 158। এর আগে টোটাল 157 ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট পেয়ে যাবে। এবং আজকে আমরা এনটিপিসি এক্সাম স্পেশাল 30 নাম্বার ক্লাস হচ্ছে আমাদের এনটিপিসি স্পেশাল, এবং এটা তোমাদের 30 নম্বর ক্লাস, মানে আমাদের 1,500 জিকে কমপ্লিট হয়ে যাচ্ছে কালকে। এই 30টা ক্লাসের পিডিএফ কালকে আমি সকাল 8টার মধ্যে অ্যাভেলেবেল করে দেবো। তো যাদের দরকার তারা কাল থেকে নিতে পারবে এগুলো, এবং এগুলো তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে। তো আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা কি রয়েছে দেখো, কি বলেছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কয় ধরনের রাজ্য ব্যবস্থা থাকে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে হচ্ছে ফেডারেল যে সিস্টেম, সেটাতে কত ধরনের রাজ্য ব্যবস্থা থাকে। তো এটা দেখো তোমাদের এসএসসি সিপিও এক্সামে এসছে, যেটা রিসেন্টলি ডিসেম্বর মান্থে হয়েছিল। এই এক্সামটা কন্ডাক্ট করায় টিসিএস। তোমাদের 2016 সালে এনটিপিসি এক্সাম টিসিএস নিয়েছিল, 2018 গ্রুপ ডি এক্সাম টিসিএস নিয়েছিল, এবং যত সম্ভব এই বছরও তোমাদের যে এনটিপিসি পরীক্ষা সেটাও তোমরা টিসিএসই কন্ডাক্ট করাবে। তো এই প্রশ্নগুলো তোমাদের এই বছরের পরীক্ষার জন্য এনটিপিসির জন্য স্পেশাল করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তো ফার্স্ট প্রশ্ন অ্যান্সার দাও। তো এখানে মনে রাখবে এখানে হচ্ছে দুটি, অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবং তার সাথে একটু ডিটেলস দেখে নাও, এখানে কি অ্যান্সার হচ্ছে, যে দুটি কি কি দেখো। সবারই প্রথমে হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট বা ফেডারেল সিস্টেম যেটা বলছে, তো সেটা দুটি লেভেল রয়েছে, দুটি। এক হচ্ছে কি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আর একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট। ওকে, দুটি ভাগ, এক হচ্ছে সেন্ট্রাল অর ন্যাশনাল লেভেল এবং সেকেন্ড হচ্ছে প্রভিন্সিয়াল অর রিজিওনাল লেভেল, বা এটাকে স্টেট লেভেল বলা হয়। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্নে চলে আসি। দেখো কি বলেছে, স্থলমণ্ডল, জলমণ্ডল এবং বায়ুমণ্ডলের মধ্যবর্তী কোন স্তরে জীব ও উদ্ভিদের উপস্থিতি লক্ষ্য করা যায়? এবং অপশনগুলো দেখো এবং অ্যান্সার করো। ওকে, তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, বায়োস্ফিয়ার। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসে আমাদের থার্ড কোশ্চেন। প্রশ্নটা একটু ভেবে চিন্তে অ্যান্সার দেবে। কোন অর্থনীতিবিদ 1817 সালে তুলনামূলকভাবে লাভ ও বিশেষতার ভিত্তিতে আন্তর্জাতিক বাণিজ্য নীতি প্রবর্তন করে? ওকে, ইন্টারন্যাশনাল ট্রেড নীতি প্রবর্তন করেছিলেন, তিনি কে? তো এখানে তার ফটো তোমরা দেখতে পাচ্ছ, এটাও তোমাদের সিপিওর এক্সাম ডিসেম্বর মান্থে এসেছিল 2019-এ। তো অ্যান্সার কি হবে? অপশন ডি, ডেভিড রিকার্ডো। অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট, তোমাদের ইকোনমিক্স এর সেপারেট ভাবে দেখবে এনটিপিসি সিলেবাসে দেওয়া আছে। তো এইগুলো তোমাদের পড়ে গেলেই দেখবে অনেক পরীক্ষায় কমন পেয়ে যাবে, সেম প্রশ্ন সেম অপশন তোমরা কমন পাবে পরীক্ষায়। 4 নম্বর প্রশ্নে চলে আসি। আলীবর্দী খাঁর মৃত্যুর পর 1756 সালে বাংলার নবাব হয়েছিলেন কে? তো দেখো এটা তোমাদের এসএসসি সিপিও 2019, তার সাথে কিছুদিন আগে আমি তোমাদের এসএসসি সিজিএল 2020 কোশ্চেন করেছিলাম, সেম কোশ্চেন রিপিট হয়েছে। তো অ্যান্সার কি হবে? এখানে এটা অ্যান্সার মনে রাখবে, সিরাজ উদ্দৌলা। আলীবর্দী খাঁর মৃত্যুর পর সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছিল কত সালে? 1756 সালে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ধাতুটি বিশুদ্ধ অবস্থায় গলনাঙ্ক সর্বাধিক? ভেবে চিন্তে অ্যান্সার দেবে। দেখো এখানে বিশুদ্ধ অবস্থায় বলেছে। ওকে, তো এখানে এটা অ্যান্সার কি হবে? এগুলোর মধ্যে টাংস্টেন, এটি বিশুদ্ধ অবস্থায় এর গলনাঙ্ক হয় সর্বাধিক। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এটা তোমাদের এনটিপিসি 2016তেও এই সেম প্রশ্নটাই এসেছিল। 6 নম্বর প্রশ্ন, কেন্দ্র রাজ্য সম্পর্ক বিষয়ে পর্যালোচনার জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল? খুব ইজি প্রশ্ন, অনেকবার রিপিট করেছি, তোমাদের ডাব্লিউবিসিএস মেন্সও প্রশ্নটা রিপিট হয়েছে। তো দেখো সেন্ট্রাল এবং স্টেট রিলেশন সম্বন্ধে যে কমিশনটা গঠন হয়েছিল সেটা কি নাম? সরকারিয়া কমিশন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং তার সাথে একটা ডিটেলস মনে রাখবে, এই সরকারিয়া কমিশন এটা কত সালে এস্টাবলিশ হয়েছিল বা এটাকে কতভাবে সেট আপ করা হয়েছিল? এটি সেট আপ করা হয়েছিল 1983 সালে বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওকে, 7 নম্বর প্রশ্ন অ্যান্সার করো তাড়াতাড়ি। কি বলেছে দেখো, কোন সালে জর্জ পঞ্চম বা পঞ্চম জর্জ ভারতের সম্রাট রূপে ভূষিত হয়েছিল? সালটা তোমাদের বলতে হবে। ওকে, তো এখানে মনে রাখবে 1911 সালে পঞ্চম জর্জ ভারতের সম্রাট রূপে ভূষিত হয়েছিল, এবং 1911 সালে আর একটা কি হয়েছিল? বঙ্গভঙ্গ রদ হয়েছিল, সেটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। পরবর্তী প্রশ্নে চলে আসি। দেখো এটা তোমাদের নদ নদী রিলেটেড প্রশ্ন, এসএসসির প্রত্যেক পরীক্ষায় আসছে, টিসিএস প্রত্যেক পরীক্ষায় একটা করে প্রশ্ন রাখে। তো কি বলেছে, কোন নদীর দিরি, মাথুন, তালন, এমি, আহি, এমরা ও আওয়া নামে শাখা নদী রয়েছে? তো কোন নদীর এই শাখা নদীগুলো রয়েছে সেটা তোমাদের বলতে হবে। তো এই নদীগুলোর মধ্যে মনে রাখবে দিবাং নদী, এর শাখা নদীগুলো হচ্ছে এগুলো। এবং তার সাথে মনে রাখবে দিবাং নদী এটি হচ্ছে ব্রহ্মপুত্রের একটি শাখা নদী, যা অরুণাচল প্রদেশে উৎপত্তি হয়ে রাজ্য থেকে মিসমি পাহাড় ও উত্তর পূর্ব ভারতে উৎপন্ন এবং প্রবাহিত হয়েছে। তো অরুণাচল প্রদেশে এর উৎপত্তি হয়েছে এবং তারপরে এটা এই সাইডে প্রবাহিত হয়েছে। নেক্সট চলে আসি, কোন সালে দেশে
ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম চালু হয়। তো ভারতবর্ষে কোন সালে ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম চালু হয়? প্রত্যেকদিন দেখবে আমি এরকম করে একটা প্রোগ্রাম রিলেটেড প্রশ্ন রাখি, কোন সালে সেটা শুরু হয়েছিল। তো সেগুলো তোমাদের পরীক্ষার ইম্পর্টেন্ট, তো সেগুলো এখান থেকে তোমাদের রিভাইজ হয়ে যাবে একবারে। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, 2004 সালে। ওকে, 10 নম্বর প্রশ্ন দেখো, প্রত্যেক দিন একটা করে নতুন নতুন প্রশ্ন রয়েছে, এটা তোমাদের স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে। লেসালাপতু এটা কোন রাজ্যের নৃত্য? তো এখনকার দিনে কথাকলি তোমাদের এই ধরনের প্রশ্ন আসে না, এখন যেগুলো নতুন ট্রেন্ড উঠেছে, নতুন নতুন নাম, তো এবং তোমাদের সেগুলোই পড়তে হবে। লেসালাপতু কোন রাজ্যের নৃত্য? তো মনে রাখবে এটি হচ্ছে নাগাল্যান্ডের একটি ড্যান্স ফর্ম। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, 11 নম্বর প্রশ্ন, জিওগ্রাফি থেকে প্রশ্ন। দেখো, নিচের কোনটি পৃথিবীর বহির্ভাগের স্তর যেটি পাজেলের মতো সুবিন্যস্ত থাকে? তো এখানে দেখো পৃথিবীর বহির্ভাগ, তো এটা দেখো পৃথিবীর কেন্দ্র, ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এটা ইনার কোর, এটা আউটার কোর, এটা ম্যান্টেল, এবং এখানে দেখো এই যে উপরকার আউটার লেয়ার রয়েছে, এটাই তোমার কাছে জিজ্ঞেস করেছে এটাকে কি বলা হয়। তো এটা দেখো, এটা কি হচ্ছে, এটা হচ্ছে লিথোস্ফিয়ার। তো অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। ওকে, অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি দ্রবণের উদাহরণ? এই অপশনগুলোর মধ্যে কোনটি একটি দ্রবণের উদাহরণ সেটা তোমাদের বলতে হবে। তো মনে রাখবে এগুলোর মধ্যে সমুদ্রের জল, ওকে, সমুদ্রের জল, সি ওয়াটার যেটাকে বলে থাকি, সেটা হচ্ছে একটা দ্রবণের উদাহরণ। ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের সংযোগস্থলে যে একটি থলি বর্তমান, সেই থলিটির নাম কি? ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত। তো মনে রাখবে ক্ষুদ্রান্ত ও বৃহদান্তের সংযোগস্থলে যে থলিটি রয়েছে সেটার নাম হচ্ছে সিকাম। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 14th নাম্বার কোশ্চেন কি বলেছে? গবাদি পশু ও পশুপালন বিষয়টি সংবিধানের কোন তালিকাভুক্ত? ওকে, তো অপশনগুলো দেখো এবং অ্যান্সার করো। তো কোন তালিকার মধ্যে রয়েছে? তো মনে রাখবে এটা হচ্ছে স্টেট তালিকা। অপশন বি হচ্ছে এটা অ্যান্সার, রাজ্য তালিকা বাট স্টেট লিস্ট এটাকে আমরা বলে থাকি সেটা। ওকে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোন শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত? দেখো কয়েকদিন আগে স্ট্র্যাটেজিকের ক্লাস আমি শুরু করেছিলাম, কাল থেকে আবার নতুন ভাবে শুরু করে দিয়েছি। তো এটার অ্যান্সার কি হবে বলো? এটা আমি তোমাদের পড়েছি প্রথম ক্লাসে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছে। তো এখানে কোন শহর? আহমেদাবাদ। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তো যারা যারা ওই ক্লাসটা করেছিলে, টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা ডাউনলোড করেছিলে এবং পড়েছিলে, তারা একমাত্র এটা অ্যান্সার করতে পারবে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট এটা অ্যান্সার করো, এটা তোমাদের একটু স্ট্র্যাটেজিক বা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো। আইসিসির আন্তর্জাতিক রেফারি তালিকায় প্রথম মহিলা রেফারি হয়েছেন কে, বা মহিলা তোমার আম্পায়ার হয়েছেন কে, সেটা তোমাদের বলতে হবে আইসিসির আন্তর্জাতিক রেফারি তালিকায়। ওকে, তো কি অ্যান্সার হবে এখানে? এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, জি এস লক্ষ্মী। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। মি ড্যাম মি ফি এই উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? আরেকবার বলি দেখো, মি ড্যাম মি ফি এই উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? তো বিভিন্ন স্টেট ওয়াইজ ফেস্টিভ্যাল আমরা তোমাদের এনটিপিসি জবে থেকে ক্লাস শুরু করেছি, 129 নম্বর মক টেস্ট থেকে শুরু করেছি। প্রতিদিন দেখবে একটা করে তোমরা এই উৎসব রিলেটেড প্রশ্ন পাবে। ওকে, যখন 50টা উৎসব কমপ্লিট হয়ে যাবে আমি সেটা সেপারেট ভাবে একটা তোমাদের ভিডিও বানিয়ে দেবো। তো এখানে দেখো এটার অ্যান্সার কি হচ্ছে? আসাম রাজ্য। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। আমরা অনেক নতুন নতুন প্রশ্ন দেখতে পাচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো এবং তোমাদের পরীক্ষাতে এসেওছে। নেক্সট, কোন ধাতুটি ফুলস গোল্ড নামে পরিচিত? এটা একদম নতুন প্রশ্ন, দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে। তো এই ধাতুগুলোর মধ্যে কোনটিকে ফুলস গোল্ড বলা হয়? তো মনে রাখবে এগুলোর মধ্যে পাইরাইট। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, পাইরাইট এটাকে ফুলস গোল্ড বলা হয়। 19th নাম্বার কোশ্চেন, এই বছরের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা প্রত্যেক শিফটে দেখবে রিপিট হবে। পদার্থবিদ্যা বা ফিজিক্সে নোবেল পুরস্কার 2020 সালে কে পেয়েছে? তো এই 2020 সালে কাল আর পরশু দিনই তোমাদের ফিজিক্সে নোবেল অ্যাওয়ার্ড অ্যানাউন্সড হয়েছে। তো এনাদের মধ্যে কে কে পেয়েছে সেটা তোমাদের বলতে হবে। তো দেখো এনাদের মধ্যে অল অফ দিস প্রত্যেকেই পেয়েছে। কি কি নাম? সবার প্রথম হচ্ছে রজার পেনরোজ, তারপরে দেখো রেইনহার্ড গেনজেল সেকেন্ড জন, এবং থার্ড জন হচ্ছেন আন্ড্রে গেজেল। এবার এই প্রথম পার্সন যেটা তোমরা দেখতে পাচ্ছ, রজার পেনজো, তিনি হাফ পেয়েছেন, এনাকে হাফ দেওয়া হয়েছে নোবেল প্রাইজ, এবং এনাদের দুজনকে 1/4 করে দেওয়া হয়েছে। বাকি যে হাফ পড়ে রয়েছে তাকে সেটা এদের দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে হাফ হাফ করে। ওকে, এবার প্রথম জন যিনি রয়েছেন রজার পেনরোজ, তিনি কি জন্য পেয়েছেন? তো তিনি কি বলেছেন যে দ্য ব্ল্যাক হোল ফরমেশন ইজ এ রবাস্টিক প্রেডিকশন অফ দ্য জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইন। তো সেটার উপর তিনি বলেছেন যে ব্ল্যাক হোল ফরমেশন, তো ব্ল্যাক হোল আছে সেটাই তিনি এটা বলেছেন। ওকে, এবং বাকি এনারা দুজন কি বলেছেন? এনারা দুজন বলেছেন যে
এরা কি ডিসকভারি করেছেন, এরা করেছেন কি সুপারম্যাসিভ কম্প্যাক্ট অবজেক্ট অ্যাট দ্য সেন্টার অফ আওয়ার গ্যালাক্সি। তো আমাদের যে মহাকাশ বা গ্যালাক্সি রয়েছে তার সেন্টারে একটা সুপারম্যাসিভ কম্প্যাক্ট অবজেক্ট রয়েছে, তো সেটা তারা ডিসকভারি করেছেন। ওকে, তো তোমাদের এইটা এখন ইম্পর্টেন্ট অতটা নয়, তোমাদের সিবিটি 2 এ হয়তো এটা ইম্পর্টেন্ট, সিবিটি 2 এর জন্য ইম্পর্টেন্ট এখন শুধু এই নামগুলো একটু মনে রাখবে, বা এটা আসতে পারে যে বিশেষ করে রজার পেনরোজ, ইনি মোস্ট ইম্পর্টেন্ট একজন পার্সন, এটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের এই পুরো ডিটেলসটাই কিন্তু মনে রাখতে হবে। ওকে, 20 নম্বর, 2019 সালের নিরিখে ভারতে কতগুলি পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে? তো এখন 2020তেও সেমই রয়েছে, তো মনে রাখবে কোনটি কোনটি। তো এখানে টোটাল রয়েছে 7টি। ওকে, টোটাল এখনো পর্যন্ত 2020 সালে। এবার দেখো কে কে, সবার প্রথম দেখো তারাপুর নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, এটা কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। তারপরে দেখো রাওত ভাটা, এটা রাজস্থানে রয়েছে। তারপরে দেখো কুন্দনকুলাম, এটা তামিলনাড়ুর স্টেটে রয়েছে। কাইগা, এটা কর্ণাটকে রয়েছে। কাকড়াপাড়া, এটা গুজরাটে রয়েছে। কালপক্কম, এটা তামিলনাড়ুতে রয়েছে। এবং নারোরা, এটা রয়েছে উত্তরপ্রদেশে। তো তোমাদের এই 7টাই মুখস্থ করতে হবে কোনটা কোন স্টেটে রয়েছে। ওকে, কারণ এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসবে যে তারাপুর নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কোন স্টেটে রয়েছে, কুন্ডাকুলাম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কোন স্টেটে রয়েছে, এরকম ভাবে প্রশ্ন তোমাদের তৈরি হবে। তো এগুলো একদম খাতায় নোট ডাউন করে নেবে। নেক্সট 21 নম্বর প্রশ্ন, সাধারণ পণ্যের ক্ষেত্রে আয় ও চাহিদার সম্পর্ক কি? তো মনে রাখবে সাধারণ পণ্যের ক্ষেত্রে আয় ও চাহিদার সম্পর্ক হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক, দেয়ার ইজ এ ডাইরেক্ট রিলেশন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, এটা তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স এর মধ্যেই পড়ছে। তো এই অ্যান্সার গুলো ডাইরেক্ট তোমাদের মনে রাখতে হবে। 22 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, দাঁতের গোড়ায় কিসের আচ্ছাদন থাকে? তো এই ডান সাইডে তোমরা আমাদের দাঁতের ছবি দেখতে পাচ্ছ, এই নীল কালারে, এটা হচ্ছে আমাদের দাঁত। তো এই যে সাদা ধরনের যে স্তরটা দেখতে পাচ্ছ, এই যে সাদা ধরনের যে স্তর, এই স্তরটাকে কি বলা হয় সেটা তোমাদের বলতে হবে। ওকে, তো এটাকে বলা হয়, কি বলা হয়? সিমেন্টাম। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ওকে, এই যে তোমরা এখানে ডান সাইডে লেখাও রয়েছে দেখতে পাচ্ছ, সিমেন্টাম। ওকে, নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, কোল্ড ড্রিঙ্কস এর বোতলের ছিপি উচ্চ চাপে বন্ধ করা হয় কার্বন ডাইঅক্সাইডের দ্রবণীয় বৃদ্ধির জন্য। এটি নিচের কোন সূত্রের ভিত্তিতে হয়, বা এটা কোন সূত্র মেনে এটা ঘটে সেটা তোমাদের বলতে হবে। কোল্ড ড্রিঙ্কস এর বোতল খুব হাই প্রেসারের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় ছিপিটা। ওকে, কারণ কি হয়? কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যে দ্রবণীয়তা সেটা বৃদ্ধি পাবে এটার ফলে। এবার এটা কোন সূত্র মেনে চলছে সেটা তোমাদের বলতে হবে। তো কোশ্চেনের স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছো, যারা যারা এনটিপিসি যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলের, তোমাদের এই লেভেলের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, এর থেকেও আরো হাই লেভেল। তো অ্যান্সার কি হচ্ছে? অপশন বি, এটা হচ্ছে হেনরির সূত্র। অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেল 1772 সালে প্রতি জেলায় 2টি যথাক্রমে ফৌজদারি আদালত ও দিওয়ানি আদালত চালু করে? তো কোন গভর্নর জেনারেল এটা চালু করেছিলেন সেটা তোমাদের বলতে হবে। তো মনে রাখবে এনাদের মধ্যে ওয়ারেন হেস্টিং এটি চালু করেছিলেন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 25 নম্বর প্রশ্ন, অক্টোবর 2019 এর নিরিখে কোন ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এমএসএমই যেটাকে বলা হয়, কে সর্বাধিক কত টাকা লোন দেওয়া হয়েছিল? তো এমএসএমই কে অক্টোবর 2019-এ কত টাকা বা কত লক্ষ টাকা লোন দেওয়া হয়েছিল সেটা তোমাদের বলতে হবে। তো দেখো এটা দেওয়া হয়েছিল 200 লক্ষ টাকা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, 200 লক্ষ টাকার লোন দেওয়া হয়েছিল। এবার 26 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় সর্বপ্রথম পেশাদারি স্কোয়াশ র্যাঙ্কিং বা পিএসএ র্যাঙ্কিং যেটাকে বলা হয়, স্কোয়াশের এদের যে র্যাঙ্কিংটা হয় সেটাকে বলা হয় পিএসএ র্যাঙ্কিং, তো এর সেরা 10 বা টপ 10 এর মধ্যে স্থান পেয়েছিল? তো তিনি কে? তো এখানে দেখো, এখানে এটা অ্যান্সার হচ্ছে সৌরভ ঘোষাল। এবার তোমাদের এই বছর এবার প্রশ্নটা কিরকম ভাবে তৈরি হবে, তোমাদের এবছর প্রশ্ন আসবে যে সৌরভ ঘোষাল নিম্নোক্ত কোন খেলার সাথে সম্পর্কিত? তখন তুমি কি অ্যান্সার করবে? তিনি স্কোয়াশ স্পোর্টসের সাথে যুক্ত। ওকে, পুরো যেন মনে থাকে যেমন ভাবে বলছি। নেক্সট, একৃন গ্রন্থির মূল কাজ কি? একৃন গ্রন্থির মূল কাজ, তো দেখো এটা তোমাদের বায়োলজি থেকে প্রশ্ন, এবং 2018 গ্রুপ ডিতে খুব হাই স্ট্যান্ডার্ড বায়োলজির কোশ্চেন দিয়েছিল। তো তোমাদের কারো কাছে যদি ক্লাস 11th এর বায়োলজি বই থাকে তো অবশ্যই সেই বইটাকে ভালোভাবে ফলো করবে, কারণ কোশ্চেন জেনারেল সায়েন্সে কিন্তু খুব স্ট্যান্ডার্ড, কিন্তু এনটিপিসি পরীক্ষায় তোমাদের 6 থেকে 7টা ম্যাক্সিমাম তোমাদের জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন থাকবে, বাকি সব কিন্তু বেশিরভাগই স্ট্যাটিক দিকে থাকবে। তো অ্যান্সার কি হচ্ছে? অপশন সি, ঘাম উৎপাদন করতে এটি এই ইক্রেন গ্রন্থির মূল কাজ, ঘাম উৎপাদন করা। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 28 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় নৌচালক
সর্বপ্রথম 2010 এশিয়ান গেমসে স্বর্ণ পদক লাভ করে। দেখো তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স এখন তোমাদের স্ট্যাটিক জিকে হিসেবে আসছে। 2010 সালের কারেন্ট অ্যাফেয়ার্স 2019-20 তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে হিসেবে আসছে। তো এরকম ভাবে স্ট্যাটিক জিকে কিন্তু তোমাদের পড়তে হবে। তো এখানে কি অ্যান্সার হবে? এখানে এটা অ্যান্সার মনে রাখবে, বজরং লাল তাখার তিনি 2010 সালে এশিয়ান গেমসে নৌচালক, তিনি 2010 সালে এশিয়ান গেমসে স্বর্ণ পদক লাভ করেছিলেন। ওকে, নেক্সট 29 নম্বর প্রশ্ন, পরিবেশ, আবহাওয়া এবং মনুষ্য কার্যকলাপের দরুন শিলাক্ষয়কে কি বলা হয়? শিলাক্ষয়কে কি বলা হয়? তো এটাকে বলা হয় ক্ষয়ীভবন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 1498 সালে কে ভারতে আসার পথ আবিষ্কার করেছিলেন? খুব ইজি একটা প্রশ্ন। বিশেষ পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পিএসসি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন পরীক্ষায়, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস প্রত্যেক পরীক্ষাতেই প্রশ্নটা এসেছে, তোমরা প্রত্যেকেই পারো। এটা অ্যান্সার কি হবে? ভাস্কো ডা গামা। ভাস্কো ডা গামা তিনি 1498 সালে ভারতে এসেছিলেন। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যাঞ্জিওস্পার্মের একটি বৈশিষ্ট্য? ওকে, এগুলোর মধ্যে কোনটি বৈশিষ্ট্য সেটা তোমাদের বলতে হবে। দেখো বায়োলজির কোশ্চেন বরাবরই কিন্তু টিসিএস একদম স্ট্যান্ডার্ড রাখে, তুমি যে কোনো পরীক্ষা দাও, তো এগুলো তোমাদের পড়তেই হবে। তো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যাঞ্জিওস্পার্মের একটি বৈশিষ্ট্য? তো এটা অ্যান্সার হচ্ছে গুপ্তবীজি। অ্যাঞ্জিওস্পার্ম এরা সব গুপ্তবীজি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন, বুকস এন্ড অথার্স, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি কার লেখা? খুব ইজি প্রশ্ন, তাড়াতাড়ি অ্যান্সার করো। তো এটা আমাদের 32 নম্বর প্রশ্ন। তো মনে রাখবে, এ সেঞ্চুরি ইজ নট এনাফ এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। কোন সালে প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণের জন্য যে প্রস্তাবে সংসদের 108 জন স্বাক্ষর দিয়েছিলেন? এটা প্রথমবার হয়েছিল যে কোনো সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণের জন্য সংসদের 108 জন মেম্বার স্বাক্ষর করেছিল। তো কত সালে সেটা হয়েছিল সেটা তোমাদের বলতে হবে। তো এই ঘটনাটি হয়েছিল 1991 সালে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে এটা পড়ছে, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু তোমাদের একটু ভালোভাবে পড়তে হবে। পরবর্তী প্রশ্ন চলে আসি। দেখো আরেকটা বুকস এন্ড অথার্স এর প্রশ্ন কি রয়েছে, দ্য ফ্রি ভয়েস অন ডেমোক্রেসি, কালচার অ্যান্ড দ্য নেশন এই বইটির কার লেখা বা এই বইটির রচয়িতা কে? তো মনে রাখবে, এই বইটির রচয়িতা হচ্ছেন রবিশ কুমার। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তোমাদের কাছে একটা হোমওয়ার্ক, রবিশ কুমার তিনি 2019-এ কোন অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে। 35 নম্বর প্রশ্ন, 2019-এর এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচারাল হেরিটেজ কনজারভেশনে মোট কয়টি স্থান বাছা হয়েছে ভারতের? এটা ওকে। তো 2019 সালে এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড ফর কালচারাল হেরিটেজ কনজারভেশনে মোট চারটি স্থান বাছাই হয়েছে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং তোমাদের দেখো 2020 সালে কিন্তু 2019-এর কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে, বিশেষ করে একদম তোমাদের এপ্রিল মাস থেকে 2019-এর এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ এই 2020-তে অনেক ইভেন্ট আছে যেগুলো হয়নি করোনা ভাইরাসের জন্য। তো তোমাদের 2019-এর এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন দেখবে প্রচুর পাবে। নেক্সট চলে আসি, নিচের কোন আন্তর্জাতিক চুক্তিটি স্থির করে যে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কোন রকম জীবজন্তু ও উদ্ভিদ প্রবৃত্তির ক্ষয়ক্ষতি না হয়? তো এটা কোন আন্তর্জাতিক চুক্তি স্থির করে? অপশনগুলো দেখো, যে তার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে যে ইন্টারন্যাশনাল যে ট্রেড গুলো হচ্ছে তার ফলে যেন কোনো জীবজন্তু বা কোনো উদ্ভিদের ক্ষয়ক্ষতি না হয়। তো এটা কে দেখবে? তো এটা দেখবে CITES। তো এটার ফুল ফর্ম কি? দ্য কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফৌনা এবং ফ্লোরা। ওকে, এটার ফুল ফর্ম। তো এটাও তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, ভারতীয় সংবিধান থেকে। তো কি বলেছে, সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে দেশের সমস্ত অধিকর্তা, দেওয়ানি এবং বিচার বিভাগীয় দুই সুপ্রিম কোর্টের সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ? তো এটা কত নম্বর ধারায় বলা হয়েছে সেটা তোমাদের বলতে হবে। তো এটা বলা হয়েছে 144 নম্বর ধারা। এটা তোমাদের 2016 এনটিপিসিতেও এসেছিল, এবং তোমাদের 2020 এসএসসি সিজিএল, এবং তার সাথে মনে ডাব্লিউবিসিএস মেন্স 2018 আর 2019 দুটোর মধ্যে কোন একটাতে এসেছিল। ওকে, এই 144 নম্বর ধারাটি। তার সাথে দেখো 157 নম্বর ধারায় কি বলা হয়েছে, যে কোনো ব্যক্তি ভারতের নাগরিক না হয়ে
এবং তার 35 বছর বয়স পূর্ণ না করে গভর্নর হিসাবে নিয়োগের যোগ্য হতে পারে না। ওকে, তো গভর্নরের জন্য যে কোয়ালিফিকেশন দরকার সেটাই বলা হয়েছে 157 নম্বর ধারাতে। এবং তার সাথে 137 নম্বর ধারায় কি বলেছে, সংসদ কর্তৃক প্রদত্ত যে কোনো আইন বিধান বা 145 নম্বর ধারাতে বা অনুচ্ছেদে অধীন প্রণীত কোনো বিধি সাপেক্ষে সুপ্রিম কোর্ট কি করতে পারে, যে সুপ্রিম কোর্টের কর্তৃক উক্ত রায় বা রায় প্রদত্ত যে কোনো রায় পর্যালোচনা করার ক্ষমতা থাকবে, মানে সুপ্রিম কোর্ট সেই রায়টাকে আরেকবার পুনর্বিবেচনা করতে পারে, সেই ক্ষমতাটা সুপ্রিম কোর্টে থাকবে, সেটা বলা হয়েছে 137 নম্বর ধারাতে। 38 নম্বর প্রশ্ন, কোন খনিজকে বুরিড সানশাইন বলা হয়? তো কোন খনিজকে সেটা তোমাদের বলতে হবে। তো এটা মনে রাখবে, কয়লাকে বুরিড সানশাইন বলা হয়। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যারা এই এনটিপিসির ক্লাসগুলো করছো, প্রচুর পরিমাণ নতুন নতুন প্রশ্ন এই সিরিজে অ্যাড হয়েছে, যেগুলো আগে তোমরা কোনো বইয়েও পড়োনি বা প্লাস কোনো পরীক্ষাতেও আসেনি। তো পরীক্ষার স্ট্যান্ডার্ড দিন দিন তোমরা দেখতে পাচ্ছ, ডাব্লিউবিসিএস এর কাট অফ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, তো এনটিপিসির কাট অফও কিন্তু হাই হবে, কারণ সবাই খুব পড়ছে, দারুণ পড়ছে, তোমাদেরকেও পড়তে হবে। এবং এই প্রশ্নগুলো তোমরা বাংলাতে কোথাও পাবে না, এগুলো সব ইংলিশ ভার্সনে কোশ্চেন, সেগুলো আমি তোমাদের জন্য একমাত্র যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিচ্ছ বাংলা ভার্সনে, তোমরাও যেন ইংলিশ ভার্সন বা হিন্দি ভার্সনে যারা পরীক্ষা দেয় তাদের স্ট্যান্ডার্ডে তোমরা যেন পরীক্ষা দিতে পারো, সেই জন্য আমি এগুলো বাংলাতে তোমাদের জন্য করাচ্ছি, একমাত্র এই চ্যানেলে এগুলো পাবে। তো অবশ্যই একটু ভালোভাবে পড়ো, পরীক্ষায় পাস করলে তোমরাও আনন্দ পাবে, আমিও আনন্দ পাবো। নেক্সট 39 নম্বর প্রশ্ন, আলি আয়ে লিঙ্গা উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? তো নতুন নতুন উৎসব আলি আয়ে লিগাং, এই উৎসবটি কোন রাজ্যে পালিত হয় সেটা তোমাদের বলতে হবে। তো দেখো, এই উৎসবটি পালিত হয় আসাম রাজ্যে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং প্রত্যেকে বলে রাখবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিতে, জবস কি একাডেমি নাম, সমস্ত ভিডিও পর তোমরা সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে, অনেক পিডিএফও সেখানে আমি পোস্ট করে থাকি, তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। এরপর দেখো 40 নম্বর কোশ্চেন, এনবিএ খেলা প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হলেন কে? তো এনবিএ স্পোর্টস একটা, তো এই খেলা প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হলেন কে? তো তিনি হচ্ছেন সিম ভুল্লার, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 41 নম্বর প্রশ্ন, শীতে বা ভয়ে লোম খাড়া হয়ে যাওয়া কোন পেশির জন্য? তো আমাদের ভয় পেলে বা শীতে খুব ঠান্ডা লাগলে কি হয়, গায়ের লোম খাড়া হয়ে যায়, তো সেটা কোন পেশির জন্য সেটা তোমাকে বলতে হবে। তো সেটা মনে রাখবে, সেটা হচ্ছে আরেক্টর পিলি নামক পেশির জন্য, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 42 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ্যের কয়টি স্তর রয়েছে? তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমরা প্রত্যেকেই শুনেছি, প্রত্যেক পরীক্ষায় এসে থাকে, এখান থেকে একটা করে প্রশ্ন। তো মনে রাখবে, এই পঞ্চায়েতি রাজ তিনটি স্তর কি কি আমি তোমাদের বলে দিচ্ছি। সবার প্রথম দেখো গ্রাম পঞ্চায়েত বা যেটাকে গ্রাম স্তর বলা হয়, তারপরে দেখো মন্ডল পরিষদ বা ব্লক সমিতি বা পঞ্চায়েত সমিতি, এটাকে ব্লক স্তর বলা হয়, এবং আরেকটা হচ্ছে জেলা পরিষদ, যেটাকে জেলা স্তর বলা হয়। এবং এটা মনে রাখবে, 1992 সালে ভারতীয় সংবিধানের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি প্রতিষ্ঠা হয়েছিল, ওকে, বা ভারতীয় সংবিধানে অ্যাড হয়েছিল। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড হয়েছিল, এই প্রশ্নটা ডাব্লিউবিসিএস এর পরীক্ষা অনেকবার এসেছে, এবং তোমরা প্রত্যেকে জানো ডাব্লিউবিসিএস হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, এনটিপিসি লেভেলের একদম, ওকে। তো এগুলোকে তোমরা কিন্তু ভুলেও মিস করবে না। 43 নম্বর প্রশ্ন, এডুইন লুটেন্ট এবং হাবার্ট বেকার এনারা দুজন নিচের কোন শহরের স্থপতি বা কোন শহরের তারা ডিজাইন করেছিলেন সেটা তোমাদের বলতে হবে এই শহরগুলোর মধ্যে। তো এখানে মনে রাখবে, এনারা দুজন এডুইন লুটেন্ট এবং হাবার্ট বেকার, এনারা দুজন নিউ দিল্লি এই শহরটির স্থপতি বা ডিজাইনার, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো, ফার্ন ও ফার্নজাত উদ্ভিদ কোন শ্রেণীভুক্ত সেটা তোমাদের বলতে হবে। তো এই এক্সামগুলোতে দেখছি সায়েন্সের প্রশ্নগুলো খুব সুন্দর দিয়েছে। তো ফার্ন ও ফার্নজাত উদ্ভিদ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? তো এটা হচ্ছে কি টেরিডোফাইটা, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার, ওকে। পরবর্তী প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধ ব্রিটিশদের কাছে টিপু সুলতানের পরাজয়ের পরে কোন বংশ সেখানে রাজত্ব করেছিল? তো শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে ব্রিটিশদের কাছে টিপু সুলতান পরাজয় হয়েছিল, তারপর সেখানে কোন বংশ সেখানে রাজত্ব করেছিল সেটা তোমাদের বলতে হবে। তো দেখো, সেখানে যে বংশ রাজত্ব করেছিল সেটা হচ্ছে ওয়াদিয়ার বংশ, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 46 নম্বর কোশ্চেন, জ্ঞানপীঠ পুরস্কার কোন সালে চালু হয়? তো দেখো, জ্ঞানপীঠ পুরস্কার এটা চালু হয়েছিল 1961 সালে বা এস্টাবলিশ হয়েছিল, কিন্তু প্রথম যে পুরস্কারটা
সেটা দেওয়া হয়েছিল 1965 সালে। সালটা মনে রাখবে, প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল 1965 সালে, কিন্তু এটা তোমার এস্টাবলিশ হয়েছিল 1961 সালে। ওকে, এবং এর সাথে মনে রাখবে 1965 সালে প্রথম যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন জি শঙ্করা কুরুপ, তিনি একজন মালায়ালাম রাইটার। এবং লাস্ট 2019-এ দেওয়া হয়েছে, 2020-তে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তো এটাকে পেয়েছেন আক্কিথাম আচুথান নাম বুথারি, এবং তিনিও একজন মালয়ালম লেখক। তো এই দুটো মানে এই যে ডিটেলসটা দিলাম প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। 47 নম্বর প্রশ্ন, মারাঠা ও ব্রিটিশদের মধ্যে কোন সালে সলবায়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো এখান থেকে আমরা দুটি প্রশ্নের অ্যান্সার জানতে পারছি। সলবায়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মারাঠা এবং ব্রিটিশদের মধ্যে, এবং এটি স্বাক্ষরিত হয়েছিল 1782 সালে। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 48 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, আলাস্কা ও উত্তর কানাডাতে আকাশে যে রঙের ছটা দেখতে পাওয়া যায় তা হলো আসলে কি? তো সেখানে একটা রঙের ছটা দেখতে পাওয়া যায় আকাশে, তো সেটাকে হচ্ছে আসলে সুমেরু জ্যোতি বলা হয়, অরোরা বোরিয়ালিস। ওকে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 49 নম্বর প্রশ্ন দেখো, র্যাঙ্কিং ইন্ডেক্স থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, গ্লোবাল ইকোনমিক্স ফ্রিডম ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত? দেখো পরীক্ষাটা হয়েছিল 2019-এর ডিসেম্বরে, তখন এখানে 2019-এর র্যাঙ্ক জানতে চাওয়া হয়েছিল। ওকে, কিন্তু এখন আমি এটাকে একদম আপডেট করে দিয়েছি, একদম এখন যেহেতু 2020 র্যাঙ্ক আউট হয়ে গেছে, তো তোমাদের 2020 র্যাঙ্কই কিন্তু পরীক্ষায় শুধাবে। তো গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত সেটা তোমাদের বলতে হবে। আশা করি বোঝাতে পারলাম যে কোশ্চেনটাকে আমি আপডেট করে দিয়েছি, 2019-এর জায়গায় 2020 র্যাঙ্ক আমি তোমাদের জিজ্ঞেস করেছি। এবং মনে রাখবে 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 105তম। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। লাস্ট প্রশ্ন, এটা আরো একটু ভয়ঙ্কর প্রশ্ন, কি বলেছে দেখো, হেমিস সেচু এটা একটি উৎসব, কোন মনীষীর জন্মবার্ষিকী উপলক্ষে এটা পালন করা হয়? তো হেমিস সেচু উৎসব, এই ফেস্টিভ্যাল গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে আসছে, দিন দিন নতুন নতুন প্রশ্ন অ্যাড হচ্ছে। তো এখানে এটার অ্যান্সার মনে রাখবে, গুরু পদ্ম সম্ভব এনার জন্মবার্ষিকী উপলক্ষে হেমিস সেচু এই উৎসবটি পালন করা হয়ে থাকে। এবং দেখো এই হেমিস সেচু ফেস্টিভ্যাল এটা পালন করা হয় কোথায়? লাদাখে, এটাও মনে রেখো। তো টোটাল 50 কোশ্চেন ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দাও, কারণ এগুলো বাংলাতে আর কোথাও পাবে না, তোমাদের জন্য আমি বাংলাতে করেছি। তো যারা যারা রয়েছে দেখছো একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, অল নোটিফিকেশন অন করে নেবে, এবং ভিডিওটা অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এবং কালকে আমি এটা পিডিএফ দেওয়ার অ্যাভেলেবেল করার চেষ্টা করছি কাল সকালের দিকেই। তো টোটাল 1500 কোশ্চেন আমাদের হয়ে গেল। তো প্রত্যেককে থ্যাংক ইউ যারা যারা ভিডিওটা দেখছো, অ্যান্ড গুড নাইট।